প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরা প্রতিনিয়তই তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি এবং অনলাইন ক্লাস হচ্ছে। আশা করি তোমরা বাসায় সকলেই অনলাইন ক্লাসগুলো দেখছো এবং বাড়িতে চর্চা করে নিজেদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছো। আমি শামিমা ইয়াসমিন, সদাসদি বহুমুখী উচ্চ বিদ্যালয়, সহকারী শিক্ষক গণিত, ২৫০০ নারায়ণগঞ্জ। আমি আজকে তোমাদের বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এক একটা পার্ট ওয়াইজ টপিকসগুলো আলোচনা করব। আজকে আমি তোমাদেরকে পার্ট 1-এ বিজ্ঞানের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বল। এই অধ্যায়টা থেকে তোমাদের নবম দশম ছাত্রদের জন্য অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে তোমরা যদি বোর্ড প্রশ্নগুলো দেখো তাহলে প্রতি বছর দেখবে এই অধ্যায়টা থেকে একটা করে প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন বোর্ডে আসছে। এবং এই বল সংক্রান্ত বিষয়গুলো থেকে গণিত থাকে, বল সংক্রান্ত বিষয়গুলো থেকে প্রশ্ন থাকে, একটা সৃজনশীল হচ্ছে। তা আমি তোমাদের আজকে এই বল সম্পর্কে কিছু বেসিক ধারণা দিব এবং কিছু অঙ্ক করার চেষ্টা করব, গাণিতিক কিছু সমস্যা সমাধান করে দেখাবো। চলো প্রথমে আমরা আজকে যে সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বল। বল কি? দেখো, বল কোনো একটা বস্তুকে অন্য একটা বস্তু যদি ধাক্কা দেয় বা টানে তাহলে সেখানে কি হয়? বল প্রয়োগ হয়। যেমন দেখো, এই যে এই ডাস্টারটাকে আমি যদি ঠেলা দিই তার মানে কি? আমি তাকে ধাক্কা দিলাম, তার মানে তার উপর একটা বল প্রয়োগ হলো। বল প্রয়োগ হওয়ার কারণে সে কিছুটা সময় গতিশীল হয়েছিল। তাহলে বলটা কি? বল হচ্ছে দেখো, আমি কেন লিখলাম, এখানে অনেকগুলো তথ্য আছে। তথ্যগুলো জানার জন্য আমি বলের সংজ্ঞাটা লিখেছি। কি লিখেছি? যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে গতিশীল করে বা করতে চায় এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। বল কি? ফোর্স। তাই বলকে F দ্বারা প্রকাশ করা হয়। বলের একক হচ্ছে নিউটন। বলের একক কি? নিউটন। বা অনেক সময় আমাদের কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 দিয়ে দেয়, এটাও কি? বল। কারণ কেজি হচ্ছে বল আর মিটার সেকেন্ড ইনভার্স হচ্ছে ত্বরণ, তার মানে বল এবং ত্বরণ। ঠিক আছে, এটা গুণফলই হচ্ছে বল। আর মাত্রা হচ্ছে mL/2। এখন দেখো, বলের সংজ্ঞার মধ্যে দুইটা জিনিস পরিলক্ষিত হয়। একটা হচ্ছে কি? স্থির বস্তুর উপর ক্রিয়া করে কি করে? বস্তুটিকে গতিশীল করে। আর গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে। তাহলে দেখো, এখানে দুইটা বিষয় জড়িত। একটা হচ্ছে কি? যে কোনো স্থির বস্তুর উপর যদি ক্রিয়া করা হয় তাহলে বস্তুটা কি হবে? গতিশীল হবে। তার মানে কি?
এখানে জড়তার একটা বিষয় আসতেছে। জড়তা তাহলে কি? জড়তাটা হচ্ছে সকল পদার্থই বা যে কোনো পদার্থই কি চিরকাল স্থির থাকতে চায়, তার স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা স্থিরতা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, সেটাই হচ্ছে কি বস্তুটির জড়তা। যেমন একটা টেবিলের উপর তুমি যদি কলম রেখে দাও, তাহলে কলমটা কি টেবিলের উপরেই পড়ে থাকবে যতক্ষণ পর্যন্ত কেউ নাই টেবিল থেকে কি করে কলমটা তুলে নেয় বা তুলে নেওয়ার চেষ্টা করে। তাহলে এই যে স্থির বস্তুর চিরকাল স্থির থাকার প্রবণতাটাই হচ্ছে কি জড়তা, বা গতিশীল বস্তুর চিরকাল গতিশীল সমবেগে গতিশীল থাকার যে চেষ্টা প্রবণতা, সেটাই হচ্ছে জড়তা। তাহলে জড়তাকে আমরা আবার কি করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। জড়তাকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। জড়তাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থিতি জড়তা, আরেকটা হচ্ছে গতি জড়তা। স্থিতি এবং গতি জড়তা থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের আসে। যেমন স্থিতি জড়তা কি? যদি মানে কোনো বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা তার স্থিরতা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, সেটাই হচ্ছে কি স্থিতি জড়তা। যেমন দেখো, যখন কোনো একটা বাস, ঠিক আছে, থেমে থাকে বা কোনো একটা গাড়ি থেমে থাকে, তখন হঠাৎ করে গাড়িটা যখন নাকি স্টার্ট চলতে শুরু করে, তখন আমরা বাসের যাত্রীরা, তোমরা অনেকেই তো বাসে উঠেছ, বাসের যাত্রীরা কি করি? পিছনের দিকে হেলে যায়। যখন গাড়ি চলতে শুরু করে, একটা স্থির বাস যখন চলতে শুরু করে, তখন আমরা কি করি? পিছনের দিকে হেলে যাই। কেন পিছনের দিকে হেলে যাচ্ছি? এই স্থিতি জড়তার কারণে। কারণ আমরা তখন কি থাকি? স্থির থাকি। হঠাৎ করে আমরা কি করছি? এটা বাহ্যিক বলের কারণে কি করছি? গতিশীল প্রাপ্ত হচ্ছে। যে হঠাৎ করে আমরা স্থির থেকে গতিশীল প্রাপ্ত হচ্ছে, যার কারণে আমরা কি করছি? পিছনের দিকে হেলে যাচ্ছি। এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে যে গাড়ি চলতে শুরু করলে গাড়ির যাত্রীরা কেন পিছনের দিকে হেলে যায়। প্রশ্নটা অনেকবার এসেছে, কেন হেলে যায়? স্থিতি জড়তার কারণে। আবার তাহলে গতি জড়তাটা কি? কোনো গতিশীল বস্তু সমবেগে চলতে থাকার যে প্রবণতা বা গতিশীল চাওয়ার যে প্রবণতা বা তার গতি থাকতে চাওয়ার যে ধর্ম, সেটাই হচ্ছে কি গতি জড়তা। তাহলে স্থিতি জড়তার কারণে আমরা কি করছি? গাড়ি চলতে শুরু করলে পিছনের দিকে হেলে পড়ছি। একইভাবে আমরা যখন একটা গাড়ি চলতে থাকে, গাড়ির যাত্রীরা চলছে, গাড়িও চলছে, গাড়ি তখন আমরাও কি গাড়ির সাথে সাথে আমরা যাত্রীরাও কি গতিশীল হচ্ছি। তাহলে হঠাৎ করে যখন গাড়িটা ব্রেক করে ফেলে, অর্থাৎ গাড়িটা কি তার গতিটা হারিয়ে ফেলে, গতিটা ব্রেক করে, তখন আমরা কি করছি? সামনের দিকে ঝুঁকে যাচ্ছি। সামনের দিকে কেন ঝুঁকে যাচ্ছি? এই গতি জড়তার জন্য। আমরা গতিশীল অবস্থা থেকে হঠাৎ করে কি স্থির অবস্থানে চলে যাচ্ছি, যার কারণে আমরা কি করছি? সামনের দিকে হেলে পড়ছি। এই প্রশ্নটাও তোমাদের অনেকবার আসছে যে গাড়ির যাত্রীরা যখন ব্রেক কষে, গাড়িতে যখন নাকি ব্রেক করা হয়, তখন কেন গাড়ির যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে? কিসের জন্য সামনের দিকে ঝুঁকে পড়ে? এই গতি জড়তার জন্য। তাহলে আমাদের জড়তা সম্পর্কে একটা ধারণা হলো। জড়তা হচ্ছে কোনো বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, আবার গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, তাই হচ্ছে জড়তা। জড়তা দুই প্রকার, একটা স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা কি? স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, তাকেই বলে স্থিতি জড়তা। আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, তাকেই বলা হয় গতি জড়তা। এখন আমরা জড়তা জানলাম। বিজ্ঞানী নিউটন এই যে বল, জড়তা এবং গতি, বিজ্ঞানী নিউটন, আমি যে টপিকগুলো আলোচনা করছি এগুলো থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন প্রায় সময়, প্রত্যেক বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন হচ্ছে। বিজ্ঞানী নিউটন বল, জড়তা এবং গতি, এই তিনটির মধ্যে সম্পর্ক স্থাপন করে কি করেছেন? সূত্র উপস্থাপন করেছেন। তিনটি সূত্র উপস্থাপন করেছেন। এই সূত্র তিনটিকে কি বলা হয়? বল, জড়তা এবং গতি সংক্রান্ত সূত্র বলা হয়। তিনটি সূত্র কি কি? প্রথম সূত্রটা হচ্ছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে
প্রথম সূত্রটাকে দেখো, যদি বাহ্যিক অর্থাৎ বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ করা না হয়, বস্তুটিকে ধাক্কা দেওয়া না হয় বা টানা না হয়, যদি কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু কি চিরকাল সমবেগে চলতে থাকবে। তাহলে দেখো এই প্রথম সূত্রটার মধ্যে কি আমাদের জড়তার টপিক দুইটা চলে আসছে না? তাই প্রথম সূত্রটাকে কি বলা হয়? বলের সূত্র বলা হয়, জড়তার সূত্রও বলা হয়। তাহলে এখানে দেখো, বাহ্যিক বল প্রয়োগ না করা হলে চিরকাল স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু কি থাকবে? সমবেগে চলতে থাকবে। কিন্তু প্রথম অংশটুকু আমরা বাস্তবে কি দেখতে পাই, যেমন এই ডাস্টারটা যদি কোনোভাবে আমরা বল প্রয়োগ না করি তাহলে চিরকাল এই টেবিলের উপরেই কি থাকবে? পড়ে থাকবে। যদি আমরা এখান থেকে না তুলি বা কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে সে এই জায়গাটাই সবসময় থাকবে। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা সাধারণত বাস্তব কি কিছু পাই না, কারণ একটা সমবেগে গতিশীল বস্তু কি সমবেগে চলতে থাকে না, একটা সময় কি সে স্টপ হয়ে যায়। কেন? আমাদের কাছে মনে হয় যে এখানে কোনো বল প্রয়োগ করা হয়নি। আসলেই কি যে যেমন গাড়ি চলতে থাকে, হঠাৎ করে গাড়ি ব্রেক কষলে থেমে যায়, তার মানে এখানে বল প্রয়োগ করা হয়েছে। আবার কোনো একটা জিনিসকে তুমি ধাক্কা দিলে তখন কিছুক্ষণ যে সে কি স্থির হয়ে যায়, তার মানে কি এই যে ধাক্কা দেওয়ার পর কিছুক্ষণ পর তার আস্তে আস্তে কি একটা বাধা প্রাপ্ত হচ্ছে, বল কাজ করার বিদায় সে থেমে যাচ্ছে। কিন্তু যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে কি করবে? গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। প্রথম সূত্রকে বলের সূত্র বলা হয় বা জড়তার সূত্র বলা হয়। তারপর দ্বিতীয় সূত্রটা অনেক, তোমাদের এই তিনটা সূত্র কিন্তু আসে, তিনটা সূত্র ভালো করে মনে রাখবে এবং আমি ব্যাখ্যা করে দিচ্ছি, ব্যাখ্যাগুলো মনে রাখবে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে এখানে কি বলা হয়েছে? প্রযুক্ত বলটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তাহলে দ্বিতীয় সূত্রটা কি বলেছে? যে প্রযুক্ত বলটা হবে বস্তুর ভর এবং বেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। পরিবর্তনের হারের সমানুপাতিক চিহ্ন হচ্ছে এটা। তাহলে প্রযুক্ত বলকে আমরা যদি এফ দ্বারা প্রকাশ করি তাহলে এফ সমানুপাতিক কি বলতে পারি? ভর মানে হচ্ছে এম। আর বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ, এ। তাহলে এখানে দেখো আমাদের দুইটা জিনিস জানতে হচ্ছে, একটা হচ্ছে বেগের পরিবর্তনের হার মানে ত্বরণটা কি, আর হচ্ছে বস্তুর ভরবেগটা কি। তাহলে বস্তুর ভরবেগটা কি আমরা বলতে পারি এফ কনস্ট্যান্ট এম এ। তাহলে আমরা এখানে কি ভরবেগটা কি? ভরবেগ হচ্ছে বস্তুর ভর এবং বেগের গুণফল, অর্থাৎ বস্তুর ভর এবং বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ। তাহলে বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ যদি বলে, এখন ভরবেগকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি, তাহলে কি লিখতে পারি? পি সমান সমান কি লিখতে পারি? ভর ইন্টু বেগ। তাহলে ভর হচ্ছে এম আর বেগ হচ্ছে বি। তার মানে আমরা বলতে পারি পি সমান কি? এম ভি। অর্থাৎ ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল। তাহলে এখন আমাদের জানতে হবে ত্বরণটা কি। ত্বরণ হচ্ছে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে
ত্বরণ বলে। সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ সময়ের সাথে বস্তুর কি হবে? বেগের পরিবর্তন হবে, তাহলে কি সেখানে ত্বরণ হবে। যেমন মনে করো একটা বস্তু, যদি আমরা বলি একটি বস্তু ইউ আদি বেগে চলে, অর্থাৎ তার আদি বেগটা, শুরুর বেগটা ছিল ইউ আদি বেগে চলে, টি সময় পর বি বেগ প্রাপ্ত হলো, তাহলে তার ত্বরণটা কি হয়েছে? তাহলে ত্বরণ কি হবে বলো? তাহলে ত্বরণ কি বলেছে দেখো সংজ্ঞার সাথে, সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হার মানেই হচ্ছে কি সময়ের সাথে ওই বস্তুর পরিবর্তন। তাহলে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। তাহলে ত্বরণ সমান সমান দেখো এখানে বলছে ইউ আদি বেগে চলে সে কি বিবেগ প্রাপ্ত হলো, তার মানে ইউ আদি বেগে চলে শেষ বিবেগ প্রাপ্ত হয়েছে, তার মানে শেষ বেগটা বেশি হবে, কারণ আদি বেগটা তার কি ছিল? কম। স্থির অবস্থায় বস্তুর বেগটা কি থাকে? কম থাকে। তাহলে আদি বেগটা ছিল তার 0 আর শেষ বেগটা বেশি, তাই আমরা বি সমান সমান এ সমান সমান বলতে পারি কি বি মাইনাস ইউ বাই টি। তাহলে এই সমান সমান আমরা কি বলতে পারি? শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টি। তাহলে ত্বরণের একটা মান পেলাম কি বি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ত্বরণ। তাহলে আমরা দ্বিতীয় সূত্র থেকে কি জানতে পারলাম? ভরবেগ কাকে বলে এবং বেগের পরিবর্তনের হার মানেই কি ত্বরণ। তাহলে ভরবেগ এবং ত্বরণ সম্পর্কে আমরা এখন জানলাম। আচ্ছা, এখন ভরবেগ ত্বরণ, এখন আমরা তৃতীয় সূত্রটা নিয়ে আলোচনা করব। প্রথম এবং দ্বিতীয় সূত্র আমি দেখিয়েছি, এবার আমরা তৃতীয় সূত্রটা নিয়ে আলোচনা করব। নিউটনের তৃতীয় সূত্রটা কি? নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়াবলের একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল বিদ্যমান। অর্থাৎ প্রত্যেক ক্রিয়া বলেরই কি আছে? একটা সমান এবং বিপরীত কি আছে? প্রতিক্রিয়া বল আছে। আচ্ছা, এখন এটার যদি আমরা একটা উদাহরণ দিতে চাই, এই প্রশ্নগুলো কিন্তু খুব আসে যে আমরা যখন নৌকায় উঠি, ঠিক আছে, তো নৌকার যে মাঝি নৌকা চালাচ্ছে লাঠি দিয়ে, বা তোমরা যেটাকে বৈঠা বলো, যে বৈঠা দিয়ে ঠেলা দিচ্ছে, ঠেলা দেওয়ার পরে কি নৌকাটা দূরে যাচ্ছে। তাহলে এটা কেন হয়? এটা হচ্ছে এই যে প্রত্যেক ক্রিয়া বলেরই কি আছে? একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল আছে। যেমন যখন একটা বৈঠা দিয়ে আমরা মাঝি নৌকাটাকে ধাক্কা দিচ্ছে, তখন কি হচ্ছে? ওই বাঁশটা মাটির তলে কি করছে? একটা বল প্রয়োগ করে তাকে ধাক্কা দিচ্ছে। এই ধাক্কা দেওয়ার কারণে এই যে বাঁশের যে বলটা, সেই বলটা কি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল তৈরি করছে, যার কারণে নৌকাটা কি করছে? কিছুটা দূর এগিয়ে যাচ্ছে। আবার যেমন মনে করো আমরা টেবিলের উপর একটা বই রেখে দিই, টেবিলের উপর একটা বই রেখে দিলে এই বইটা কেন টেবিলের উপরে থাকে? কারণ এই বইটা কি করে? টেবিলের নিচের দিকে, খাড়া নিচের দিকে কি করছে? একটা বলে আকৃষ্ট হচ্ছে, এই বলটা কি অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই টেবিলটা কি করছে? এই বইটার সাথে একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল তৈরি করছে, যার কারণে বইটা কি টেবিলের উপরে স্থির অবস্থায় থাকছে। তাহলে নিউটনের তৃতীয় সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকটা কাজেই কি করা হয়? নিউটনের এই তৃতীয় সূত্রটা ব্যবহার করা হয়। যেমন আমরা মাটিতে হাঁটি, এই হাঁটাটাও কি তৃতীয় সূত্রের উপরেই ডিপেন্ড করে হয়। কেন? কারণ আমরা হচ্ছে যখন হাঁটি তখন আমাদের এই পাটা কি করছে? মাটির উপরে একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল তৈরি করছে, যার কারণে আমরা হেঁটে হেঁটে কি সামনের দিকে গতিশীল হচ্ছে। তাহলে নিউটনের তৃতীয় সূত্রটা অনেক ইম্পর্টেন্ট। তৃতীয় সূত্রটা কি? প্রত্যেক ক্রিয়া বলের একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল আছে। এখন আমি তোমাদেরকে এই অধ্যায়ে যেহেতু বল সম্পর্কে কিছু আলোচনা করেছি, জড়তা বলেছি,
তারপরে হচ্ছে নিউটনের সূত্র 3টার কথা বলেছি, যেগুলো বলেছি এগুলো সবগুলোই তোমাদের বোর্ড পরীক্ষায় এসেছে। এখন আমি তোমাদের কিছু অঙ্ক দেখাচ্ছি। যেমন দেখো, যদি বলা হয় যে 20 নিউটন, এরকম বলি যে একটি বালক 20 নিউটন বল প্রয়োগ করে একটি প্রয়োগ করে 50 কেজি ভরের বস্তুকে ধাক্কা দিল, তাহলে এখানে ত্বরণ কতটুকু হয়েছে? তাহলে ত্বরণ কত হবে? তাহলে 20 নিউটন বল প্রয়োগ করায় বস্তুর 50 কেজি ভরের বস্তুকে ধাক্কা দেওয়া হয়েছে, তাহলে এখানে অবশ্যই কি বস্তুটির কিছুক্ষণ গতিশীল ছিল, যেটা ধাক্কা দেওয়া হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এখানে আমার অবশ্যই কি হয়েছে? ত্বরণ হয়েছে। তাহলে এখানে আমার কি দেওয়া আছে, তোমরা যেভাবে সমাধান করবে, এখানে আমার বল দেওয়া আছে F 20 নিউটন, বস্তুর ভর দেওয়া আছে M 50 কেজি। অঙ্কগুলো তোমাদের খুব আসে, হ্যাঁ 50 কেজি। এখন যেহেতু আমাদের একক নিউটন এবং ভরের কেজিতে দেওয়া আছে, তাই আমাদের চেঞ্জ করার দরকার নেই। এখন ত্বরণ কত? তাহলে ত্বরণ আমার কত হবে? ত্বরণ এ সমান হচ্ছে হোয়াট। এখন আমরা কি জানি? আমরা জানি F সমান সমান হচ্ছে MA। তাহলে এখন আমাকে কি এখানে ত্বরণ এ বের করতে বলেছে, তাহলে আমরা কি বলতে পারি? এ সমান সমান হচ্ছে F/m। তাহলে এখানে এ সমান সমান কত হবে? F হচ্ছে আমার 50, আর F হচ্ছে আমার, তাহলে এখানে আমি একটু চেঞ্জ করে দিই, এটা মনে করো 50 নিউটন আর হচ্ছে 20 কেজি বল। তাহলে F হচ্ছে আমার 50, F হচ্ছে 50 আর ভর হচ্ছে আমার 20 কেজি। তাহলে এই সমান সমান কত হবে? 2.5, আর ত্বরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমাদের যদি এরকম গাণিতিক কিছু সমস্যা দেওয়া থাকে, এখন যদি আমাকে মনে করো এখানে আমার ত্বরণ, বস্তুর ভর দেওয়া আছে আর ত্বরণ দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারবো? বস্তুর বল বের করতে পারবো। বস্তুর বল F সমান সমান ME, তাহলে বস্তুর বল বের করতে পারবো। আবার যদি আমার ভর দেওয়া থাকে, বল দেওয়া থাকে এবং ত্বরণ দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারবো? বস্তুর ভর বের করতে পারবো। যেমন যদি আমাকে বলে যে 20 কেজি ভরের বস্তুকে যে আমরা উল্টিয়ে দিই, এটা 2.5 মিটার সেকেন্ড ইনভার্স 2, এত ত্বরণে কি, এত কেজি ভরের বস্তুটি এত ত্বরণে চলছে, তাহলে বস্তুটির বল কত? বস্তুটির বল কত? তাহলে এখানে আমরা কি করতেছে? বল বের করতে বলেছে। তার মানে আমরা এটা বলতে পারি কি F সমান সমান MA। তাহলে এখানে M হচ্ছে আমার কত? 20 আর A হচ্ছে 2.5। দুটো গুণ করলে আমরা কত পাবো? 50। ঠিক আছে, 50 পাবো। কেমন? এরকম আমাদের কি দেওয়া থাকবে? আমাদের যদি ভর দেওয়া থাকে এবং বল দেওয়া থাকে, তাহলে আমরা ত্বরণ বের করতে পারবো। আবার যদি আমাদের বল দেওয়া থাকে এবং ত্বরণ দেওয়া থাকে, তাহলে বস্তুর ভর বের করতে পারবো। আর বস্তুর ভর এবং ত্বরণ দেওয়া থাকলে কি করতে পারবো? বল বের করতে পারবো। ঠিক আছে, এখন যদি আমাদের এরকম একটা অঙ্ক দেয়, এখন যদি আমাদেরকে এরকম বলে যে 20 কেজি ভরের
2000 নিউটন বল প্রয়োগ করা হলো। তাহলে এখন 20 কেজি ভরের বস্তুর উপর কি 2000 নিউটন বল প্রয়োগ করা হলো, তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। এখানে কি বলেছে 20 কেজি বলের উপর 2000 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে এখানে এফ হচ্ছে বল হচ্ছে 2000 নিউটন, আর এম হচ্ছে কত 20 কেজি। এখন আমার বস্তুর কি বলেছে ভর বেগের পরিবর্তন, তার মানে ভর বেগ কি, ভর বেগ হচ্ছে বস্তুর ভর এবং বেগের গুণফলের পরিবর্তনটা কত। তাহলে দেখো আমরা জানি এফ সমান এম এ, আবার এ সমান সমান কি ভি মাইনাস ইউ বাই টি, যেখানে ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ। তাহলে এখানে আমরা যদি এম দিয়ে গুণ করে দিই তাহলে এম বি মাইনাস এম ইউ বাই টি পাচ্ছি। এখন আমি যদি এটা আড়াআড়ি গুণ করি, তাহলে দেখো এম বি মাইনাস এম ইউ সমান সমান পাচ্ছি এফ টি। তাহলে এখানে দেখো এতটুকু বস্তুর ভরবেগের পরিবর্তন, কারণ ভর এবং বেগের গুণফলকে কি বলা হয়, ভরবেগ বলা হয়। তাহলে বস্তুর আদি বেগ থেকে শেষ বেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনটা কতটুকু হচ্ছে সেটা বের করতে পারলে আমরা কি পাবো, বস্তুটির ভরবেগের পরিবর্তনটা বের করতে পারবো। তাহলে এখানে আমার বস্তুর ভরবেগের পরিবর্তন কত হয়েছে, এম বি মাইনাস এম ইউ সমান এফ টি। তাহলে আমরা এফ এর মানও জানি, আচ্ছা এখানে আরেকটা হচ্ছে এত বল প্রয়োগ করা, এত সেকেন্ড সময়ব্যাপী সে কি করে, কাজ করে। আচ্ছা এত বল প্রয়োগ করায়, এখানে আমাকে সময় উল্লেখ করে দিতে হবে, প্রয়োগ করায় বস্তুটি কত 0.1 সেকেন্ড ব্যাপী কাজ করে, এত সময়ব্যাপী কাজ করে। তাহলে এখানে আমার সময় কি দেওয়া আছে, টি দেওয়া আছে, টি হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে এখানে আমার ভরবেগের পরিবর্তনটা কি এম বি মাইনাস এফ ইউ সমান সমান এফ টি। এফ হচ্ছে আমার 2000 আর টি হচ্ছে 0.1। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, গুণ করলে আমরা পাবো কত 200। তার মানে বস্তুর ভরবেগের পরিবর্তন হচ্ছে 200 কি বর ইন্টু বেগ, তাহলে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। বর ইন্টু বেগের গুণফল, তাই কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1 হচ্ছে তার একক। তার মানে বস্তুর ভরবেগের পরিবর্তনটা কত, বস্তুর ভরবেগের পরিবর্তন হচ্ছে 200 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে, তো এরকম ধরনের যদি অঙ্ক আমাদেরকে দেয় তাহলে তোমরা এইভাবে যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো বসিয়ে তারপর গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে। এই আজকে যে বিষয়গুলো তোমাদের আলোচনা করেছি এগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় প্রায় সবগুলোই বোর্ড পরীক্ষায় প্রত্যেক বছরই আসছে। তোমরা আশা করি বাসায় এই বিষয়গুলো দেখবে এবং চর্চা করে নিজেদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অনলাইন ক্লাসের সাথে সবসময় জড়িত থেকো। আল্লাহ হাফেজ।